আর বোধহয় পার্টিসিপেন্টরা জয়েন করবেন না। ২ জন ভাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা ক্লাস শুরু করে দিই। এরপর যদি কেউ ক্লাসের মাঝখানে জয়েন করে তখন আমরা তাকে নিয়ে নেব, সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পত্রিকা কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন শিক্ষার কোর্স তাজবিদ কোর্সের ৩য় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মঈনুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টরকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৩য় নম্বর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় জানাই, আলহামদুলিল্লাহ। আমরা গত ২টি ক্লাসে যথারীতি মাখরাজ নিয়ে আলোচনা করেছি। তো আজকে এটা আমাদের ৩য় নম্বর ক্লাস। ৩য় নম্বর ক্লাসে আমরা মাখরাজের বাকি যে কয়টি মাখরাজ আছে সেই কয়টি মাখরাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা প্রত্যেকেই পিছনে যে পড়াগুলা এগুলো বাসায় প্র্যাকটিস করছেন, কারণ প্র্যাকটিস এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ক্লাসে তো আমরা অল্প সময় প্র্যাকটিস করতে পারি, আসল প্র্যাকটিসটা কিন্তু বাসায় করতে হবে। তো আপনারা যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তার পড়া তত বেশি দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটা হলো মাখরাজ 14 নম্বর থেকে 17 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা সরাসরি আমাদের মাখরাজে চলে যাই। আমরা প্রথমে আমাদের পড়াটা শেষ করব, তারপর আমরা যখন সবাই আরো অনেকে আমাদের আরো ভাইয়েরা আছে তারা যদি পরবর্তীতে অ্যাটেন্ড করে তখন আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বের ক্লাস নিয়ে কিছু কোশ্চেন করা হবে, সেগুলোর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিছু অ্যান্সার নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে। তো আমি সরাসরি আমাদের 17 নম্বর মাখরাজে চলে যাই। 17 নম্বর মাখরাজ এখানে বলা আছে, সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে। দেখেন এখানে যে সামনের উপরে যে দাঁতটা, সেই দাঁত আমার এই ঠোঁটের উপর টাচ করবে। তাহলে আমি আমার দাঁতগুলো ঠোঁটের উপর নিয়ে আসি আর উচ্চারণ করি ফা ফা। একদম সিম্পল। জাস্ট আমার উপরের যে দুইটি দাঁত, সেই দুইটি দাঁত আমি আমার নিচের ঠোঁটের উপর নিয়ে আসবো, তারপর আমি উচ্চারণ করব ফা। জি, মাশাআল্লাহ। ফা ফা। ওকে, এটা একটু যেন বাতাস বের হয় মুখ থেকে। একবারে যদি বাতাসটা বের না হয় সেক্ষেত্রে আপনার পা হয়ে যাবে অনেকটা এই টাইপের, প আকার পা এরকম হয়ে যাবে। আমরা বলবো ফ আকার ফা। জি। এরপর আমরা 15 নম্বর মাখরাজে যাব। 15 নম্বর মাখরাজে বলা হয়েছে দুই ঠোঁট হতে উচ্চারিত হয় 3টি হরফ, ওয়াও, বা এবং মিম। তাহলে এখানে কি বলা হয়েছে? উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারণ করতে হয়। আচ্ছা, এটা আবার খেয়াল করে দেখেন, মূলত আমার এই 3টি মাখরাজের উচ্চারণটা আসবে আমার দুই ঠোঁটের মাঝখান থেকে, অর্থাৎ আমার দুইটা ঠোঁট আমি ব্যবহার করব এই 3টি হরফ উচ্চারণ করার জন্য। প্রথমটি ওয়াও। আমরা যখন ওয়াও বলবো আমার ঠোঁটটা যেন এক প্রকার সার্কেল হয়ে যায়। অর্থাৎ প্রথমে সার্কেল থাকবে ছোট, এরপর আমি বড় সার্কেল করব, আবার আমি ছোট সার্কেল করব। ওয়াও। জি, এরপর মিম। মিমটা কি? মিমটা বলার আগে আমি আপনাদেরকে আগে বাটা উচ্চারণ করি। বা হচ্ছে দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, একদম ঠোঁটের যে ভেজা অংশ আমরা জানি ওই অংশ থেকে উচ্চারণ হবে বা। অর্থাৎ দুই ঠোঁটকে আমি একদম সিম্পল নরমালি দুই ঠোঁট আমি একত্রিত করব, এরপর আমি উচ্চারণ করব বা বা আর আমি যখন মিম উচ্চারণ করব তখন বা যেখান থেকে উচ্চারণ করেছিলাম যে একদম নরমাল যে দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে আমরা উচ্চারণ করেছিলাম বা,
কিন্তু যখন আমরা মিম উচ্চারণ করব তখন চেষ্টা করব যে ঠোঁটের যে শুকনো অংশটা আছে সেখান থেকে উচ্চারণ করার জন্য। মিম, মিম। মি মিম মিম জি, মাশাআল্লাহ। তাহলে আমার তিনটি শব্দ, তিনটি হরফ। একটি হচ্ছে ওয়াও, মিম, বা। ওয়াও মিম বা। জি। খুব খেয়াল করব যে যখন আমরা ওয়াও উচ্চারণ করব আমার দুই ঠোঁট প্রথমে ছোট সার্কেল থাকবে, এরপর সার্কেলটা আরো বড় হবে, তারপর আবার সার্কেলটা ছোট হয়ে যাবে। ওয়াও। এরপর যখন আমি মিম উচ্চারণ করব ঠোঁটের যে শুকনো জায়গা সেখান থেকে মিম উচ্চারণ হবে। মিম অর্থাৎ দুই ঠোঁটকে আমি হালকা ভেতরে নিব, তারপর আমি উচ্চারণ করব মিম। আর আমি যখন বা উচ্চারণ করব একদম ঠোঁট মি একদম নর্মাল রাখবো, কোনো নাড়াচাড়া করব না, জাস্ট দুই ঠোঁট একত্রিত করব আর উচ্চারণ করব বা। বা বা ক্লিয়ার? মিম ওয়াও আচ্ছা, এই যে দেখেন যেটা বলেছিলাম আমি মিমের কথা, যে উভয় ঠোঁট মিলে ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারণ করতে হবে। এটা অলরেডি আমাদের প্র্যাকটিস করা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই যে যেটা বলেছিলাম যে ওয়াও এর ক্ষেত্রে ঠোঁট উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখান গোলাকার ফাঁকা হবে। এই যে ঠোঁটটা একটু ফাঁকা থাকবে। ওয়াও ওয়াও জি, মাশাআল্লাহ। এরপর 16 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ কি? মুখের ভিতরের খালি জায়গা হতে মাদ্দের 3টি অক্ষর উচ্চারিত হয়। আবার বলতেছি, 16 নম্বর মাখরাজ, মুখের ভিতরের খালি জায়গা হতে মাদের 3টি অক্ষর উচ্চারিত হয়। একটি হচ্ছে কি? আলিফ, আরেকটি ওয়াও, আলিফ আরেকটি হচ্ছে ইয়া। ওয়াও তো এখানে এই তিনটাকে কেন মাদের হরফ বলা হয়? কারণ আমরা জানি যে এক আলিফ মাদ 3 প্রকার। একটি হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, একটি হচ্ছে জেরের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া। তো যার কারণে এখানে আলিফ, ওয়াও এবং ইয়া এই 3টি হরফ এখানে আসছে। তো এখানে বলা হয়েছে যে মুখের ভিতরে খালি জায়গা থেকে এই অক্ষরগুলো উচ্চারিত হয়। ঠিক আছে। আলিফ, ওয়াও, ইয়া, অর্থাৎ এই আলিফ তিনটি হরফ আমরা যখন উচ্চারণ করব তখন সাধারণত আমাদের মুখের ঠোঁটও মিলিত হয় না। হ্যাঁ, নরমালি আমরা খালি জায়গা থেকে ভিতর থেকে আমরা কথা শব্দগুলো উচ্চারণ করে থাকি। সো মূলত আমাদের মাখরাজ কিন্তু 15 নম্বর পর্যন্তই। আমাদের মাখরাজ 15 নম্বর পর্যন্তই, অর্থাৎ এই 15 নম্বর পর্যন্ত হলো আমাদের হরফের মাখরাজ। আমরা হরফ উচ্চারণ করব, তাই না? এখন 16 নম্বরটা এটা কি, যে এটা হলো ওই যে মাদ রিলেটেড, অর্থাৎ এখানে একটা টার্ম চলে আসছে, সেটা হলো মাদের 3টি অক্ষর। তো অনেকে হয়তো আপনারা মাদ কি জানেন না, তাদের জন্য এটা হয়তো বুঝতে সমস্যা হতেও পারে যে ভাই তাহলে মাদ কি। তো এটা আমরা যখন পরবর্তী ক্লাসে যখন মাদ নিয়ে আলোচনা করব তখন ইনশাআল্লাহ আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন। আপাতত এতটুকু জানেন যে এক আলিফ মাদ 3 প্রকার, সেই এক আলিফ মাদের যে আলিফ, ওয়াও, ইয়া আছে ওই 3টা এখানে আসছে। তো এটা আমরা উচ্চারণ করব ভিতরের খালি জায়গা থেকে, নরমালি আলিফ, ওয়াও, ইয়া। ইয়া আর এখানে এক্সাম্পল আছে, এটাকে বলা হয় নুহিহা, অর্থাৎ এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং জবরের বাম পাশে খালি আলিফ, এই 3টি এখানে একত্রিত করা হয়েছে, নুহিহা। তো এই অংশটাকে বলে জাউফ। অলরাইট, এরপর আমরা 17 নম্বর মাখরাজে যাব। আচ্ছা, 17 নম্বর মাখরাজে কি বলা হয়েছে? 16 নম্বর মাখরাজের ক্ষেত্রে একটা কথা জি জি জি, 16 নম্বর মাখরাজের ক্ষেত্রে একটু আমার জানা ছিল। বলেন। 15 নম্বর মাখরাজে ওয়াও ছিল। 15 নম্বর মাখরাজের ওয়াও ক্ষেত্রে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে ঠোঁটটাকে গোল করে। আবার হ্যাঁ, 16 নম্বর মাখরাজে সেই ওয়াওটাকে আমরা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করছি। মানে দুইটার বেসিক কি পার্থক্য তাহলে, না একই জিনিস? আচ্ছা, ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। আমি দেখেন, আমি এই জন্য আমি একটা কথা কিন্তু আপনাকে বলেছি যে মূলত মাখরাজ আমাদের
15 নম্বর পর্যন্ত। এই 15 নম্বর মাখরাজের ভিতরে আমাদের যে কটা হরফ আছে সবগুলো হরফ কিন্তু চলে আসছে। 16 এবং 17 নম্বর যে মাখরাজটা এখানে বলা হয়েছে সেটা হলো রুলস ভিত্তিক। যেমন এখানে মাদ, এখানে স্পষ্ট করে আমি এখানে যদি আপনার এভাবে না দিয়ে যদি এখানে আলিফ ধরেন জবরের পরে খালি আলিফ, হ্যাঁ, পেশের পর জজমালা ওয়াও, এখানে যেটা দেয়া আছে এটা যদি আরো এখানে ডিটেলস দেয়া থাকতো তাহলে হয়তো আপনার জন্য বোঝা আরেকটু সহজ হতো। তাহলে 16 নম্বর মাখরাজটা টোটালি আমরা মাদ রিলেটেড মাখরাজ, কেমন? আর 17 নম্বর মাখরাজ এটা হলো গুন্না রিলেটেড। মানে এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের ক্লাস হবে। গুন্না রিলেটেড আমাদের ক্লাস আছে, কয়েকটা ক্লাস হবে। মাদ রিলেটেড আমাদের কয়েকটা ক্লাস হবে। তো এটা এই 16 এবং 17 নম্বর মাখরাজ যেটা এখানে আনা হয়েছে এটা রুলস থেকে আনা হয়েছে, অর্থাৎ দুইটা রুলস আছে আমাদের, গুন্না এবং মাদ। তো সেই দুইটা এখানে কানেক্ট করা হয়েছে বোঝার সুবিধার্থে। শুধু এতটুকু এটা মাথায় রাখেন যে মাদের যে এক আলিফ মাদ 3 প্রকার, যে জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জমরা ইয়া, পেশের বাম পাশে জমলা ওয়াও। সো এখানে সেই 3টি হরফ আলিফ ওয়াও ইয়া, ওই 3টি হরফ উচ্চারণ কোথা থেকে আসতেছে সেটা মিন করছে এখানে। যদিও আমরা ওয়াও জানি যে 2 ঠোঁট হতে উচ্চারিত হয় ওয়াও, কেমন? কিন্তু আমরা যখন 2 ঠোঁট হতে উচ্চারিত করি কিন্তু এটা কিন্তু মূলত যে ভিতরে যে খালি জায়গা সেখান থেকে কিন্তু মূলত উচ্চারিত হচ্ছে, এই জন্য ওয়াওটাও এখানে নিয়ে আসা হয়েছে। যেমন মিম আমরা উচ্চারণ করতে যাই সরাসরি কিন্তু আমরা কি করি যে 2টা ঠোঁট একত্রিত করি, তাই না? কিন্তু ওয়াও কিন্তু ওরকম না যে আমরা কিন্তু কানেকশন করতেছি না, একদম একসাথে মিলিত করতেছি না। ওইটাই জাস্ট বোঝানো হয়েছে যে এই 3টি হরফ এটা আমরা একদম ভেতরে যে খালি জায়গাটা আছে ওখান থেকে আমরা উচ্চারণ করতে পারতেছি। তো এটা নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তিত হওয়ার কারণ নেই। 16 এবং 17 নম্বর মাখরাজ নিয়ে 15 নম্বর মাখরাজ পর্যন্ত যদি আপনারা মাথায় রাখেন এনাফ, কারণ এগুলো নিয়ে আমাদের ডিটেলস ক্লাস আছে, বিস্তারিত আলোচনা করব, তখন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো 17 নম্বর মাখরাজটা একটু বলি। এটা কি বলা হয়েছে যে নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। আচ্ছা, তো সাধারণত এখানে এটাকে আমরা ইখফা গুন্না বলবো, যে নুন সাকিনের পরে যদি ইখফা কোনটি হরফে একটি হরফ আসে সেক্ষেত্রে ইখফা গুন্না হয়। তো এগুলো আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব গুন্নার ক্লাসে। বাট এখানে সেটাই হয়েছে যে এই ক্ষেত্রে যখন আমরা গুন্নাটা করব তখন এটা নাকের বাসি হতে গুন্না উচ্চারিত, অর্থাৎ গুন্নাটা নাক থেকে আসবে মূলত। হ্যাঁ, গুন্নাটা যেন নাকের ভিতর থেকে আসে, এরকম উচ্চারণটা হবে এরকম আংতা মিয়াজু মিয়াকুতুবিন। সো গুন্নাটা এরকম আসবে। তো আপনাদের এটা নিয়ে টেনশন করার কারণ নাই, কারণ আমরা গুন্না এবং মাদ নিয়ে আমাদের ডিটেইলস ক্লাস হবে ইনশাআল্লাহ, তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আপাতত 15 নম্বর মাখরাজ পর্যন্ত ভালোভাবে মুখস্থ করেন প্রত্যেকটা মাখরাজ, আর 16 এবং 17 নম্বর মাখরাজটা জাস্ট মাথায় রাখেন, কারণ এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে, ওই ক্লাসে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, পরবর্তীতে সুযোগ আছে। বাট 15 নম্বর মাখরাজ পর্যন্ত একদম মুখস্থ ঠোঁটস্থ করতে হবে সবগুলো মাখরাজ, এবং প্রত্যেকটা হরফ কোন জায়গাতে উচ্চারিত হচ্ছে এটাও মাথায় রাখতে হবে। সো এই পর্যন্ত 14 থেকে 17 পর্যন্ত যে মাখরাজ যে করে আলোচনা করেছি, বা 14 থেকে হ্যাঁ, তো এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে যে না এখনো কোনো মাখরাজ ধরতে পারতেছি না আসলে কোথা থেকে উচ্চারিত হচ্ছে, এরকম কারো কোনো প্রশ্ন আছে? আমি আবার জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন 14 নম্বর মাখরাজটা ছিল কি ফা, এটা আমার সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিলবে, একদম নরমাল। সামনের উপর 2টা দাঁত আমি নিচের ঠোঁটের উপর নিয়ে আসবো আর আমি উচ্চারণ করব ফা। এরপর 15 নম্বর মাখরাজ ছিল আমাদের যে দুই ঠোঁট হতে উচ্চারিত হবে, সেখানে ওয়াও, ওয়াওটা কি ছিল যে এরকম ভাবে ঠোঁট উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখানে গোলাকার ফাঁকা হবে, ওয়াও ওয়াও। আমরা কিন্তু এই 2 ঠোঁট কিন্তু মিলিত করতেছি না, ফাঁকায় কিন্তু আছে। আমরা যখন ওয়াও উচ্চারণ করতেছি, ওয়াওটা কিন্তু আমরা যখন বলতেছি আমার কিন্তু এই অংশটা কিন্তু আমার সবসময় ফাঁকা থাকতেছে, কেমন? ওয়াও। এরপর ঠিক তেমনি ভাবে মিমের ক্ষেত্রে আমরা কি বলতেছি যে শুকনো জায়গা থেকে, অর্থাৎ আমার এই ঠোঁট ভেজা ঠোঁটটা আমি একটু ভিতরে নেব, তারপর যে আমার যে শুকনো ঠোঁটটা থাকবে ওখান থেকে আমি উচ্চারণ করব একত্রিত করে মিম। আর বাটা কি একদম নরমাল, 2টা ঠোঁট আমি নরমাল রাখবো, আমি উচ্চারণ করব বা। এই ছিল 15 নম্বর মাখরাজ। আর 16 নম্বর যেটা বললাম যে মাদ, বাট এই মাদ নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে ইনশাআল্লাহ,
টেনশন করার কারণ নাই, শুধু 3টি হরফ চিনে রাখেন, আলিফ, ওয়াও এবং ইয়া। তবে শুধু আলিফ, ওয়াও, ইয়া মনে রাখলেই হবে না, আপনাকে এটা মনে রাখতে হবে যে জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে জজমালা ইয়া। এখন মনে করেন যদি পেশের পরে জজমালা ইয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার মাদ হবে না, আমাকে জেরের পরেই ইয়া থাকতে হবে। তার মানে আলিফ যেমন ইম্পর্টেন্ট, এখানে আলিফের সাথে জবরটা ইম্পর্টেন্ট, অর্থাৎ জবরের পরে একমাত্র খালি আলিফ থাকলেই মাদটা হবে। ওয়াওটা যেমন এখানে ইম্পর্টেন্ট মাদের জন্য, ঠিক তেমনিভাবে পেশটাও ইম্পর্টেন্ট, কারণ একমাত্র পেশের পরে জজমালা ওয়াও থাকলেই এক আলিফ টান হবে। আবার ইয়াটা যেরকম এখানে ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে জেডটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, জেরের পরে একমাত্র জজমালা ইয়া হলে আপনাকে এক আলিফ টান করতে হবে। তো এই ছিল আমার মাদ নিয়ে। আর 17 নম্বর যে মাখরাজ, নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়, সেটা আমি বলেছিলাম যে আমরা যখন এই যে গুন্নাটা আসবে, এটা হলো ইখফা গুন্না, বলে রাখি আপনাদেরকে। এটাকে আমরা ইখফা গুন্না বলবো। কেন ইখফা গুন্না? এখানে আরো অনেক প্রকার গুন্না আছে, ইদগামে বাগুন, ইদগামে বেলা গুন্না, নুন সাকিন, মিম সাকিন, তানভিন, আরো অনেক কিছু আছে, আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আসবে। তো এটা ইখফা গুন্না। ইখফা গুন্না হলে অলওয়েজ এটা নাকের ভিতর থেকে গুন্নাটা উচ্চারিত হয়। এই ছিল আমাদের মোটামুটি মাখরাজ। একদম এর বাইরে আর কিছু নাই, এগুলো মাথায় রাখলেই এনাফ, যথেষ্ট। আচ্ছা, এখন এখানে দেখেন কি বলা আছে, যে ওয়াজিব গুন্না নুন সাকিন ও তানবিনের পর নুন থাকলে এবং মিম সাকিনের পর মিম থাকলে তা নুন অর্থাৎ 9 নং মাখরাজ ও মিম 15 নং মাখরাজ থেকে গুন্না করতে হয়। বাকি অন্যান্য গুন্না সমূহ 17 নং মাখরাজ অনুযায়ী নাকের বাসি হতে আদায় করতে হয়। ঠিক আছে, সমস্যা নাই। এগুলো আমরা নেক্সট ক্লাস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, নুন সাকিন, মিম সাকিন, তানবিন সবকিছু, তখন আরো বোঝার সুবিধা হবে। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, সেটা সবার আমি মনে করি যে খুব খেয়াল করা দরকার। এই জিনিসটা সবাই একটু খেয়াল করি। দেখেন এখানে কি বলা আছে, কিছু হরফের উচ্চারণ পার্থক্য। আচ্ছা, আমরা তো মাশাআল্লাহ এই আজকে 3 দিন আমরা মাখরাজ নিয়ে আলোচনা করেছি। আমরা আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকে জানি যে একটা হরফ আসলে কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, অ্যাটলিস্ট এতটুকু আমাদের আইডিয়া সবার আছে এখন। কিন্তু কিছু কিছু হরফ অনেকটা সেম, একই রকম, উচ্চারণটা অনেকটা একই রকম, কিন্তু 100% কিন্তু একই না, একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা এখানে আলোচনা করা হয়েছে। দেখেন প্রথমে যেটা বলা আছে, একদম এই প্রথম লাইনটি দেখেন, এখানে কি বলা আছে, ত, তটা অলওয়েজ মোটা উচ্চারণ হবে, ত, ত। আর আরেকটি হচ্ছে তা, তাটি সবসময় একটু পাতলা বা চিকন উচ্চারণ হবে, তা। তাহলে দেখেন আপনারাই আমার বয়সটা শুনে পার্থক্যটা বোঝার, নিজেরাই পার্থক্য নির্ণয় করুন। ত, তা, ত, তা, কি কি পার্থক্য কি বোঝা যাচ্ছে যে মোটা এবং পাতলা যে হচ্ছে? জি জি। ওকে, তাহলে আপনারাও প্র্যাকটিস করেন, সবাই বলেন তা, ত, তা, ত, তা, ত, তা। ত, তা। ওকে, মাশাআল্লাহ। ত, তা, ত, তা। মানে যখন আপনারা ত উচ্চারণ করবেন, চেষ্টা করবেন মুখটা একটু গোল করার জন্য, আর যখন তা উচ্চারণ করবেন তখন চ্যাপ্টা করে ফেলবেন, অর্থাৎ হা করবেন বড়, যাতে করে চ্যাপ্টা হয়ে যায়। তো এই জন্য আওয়াজটা তখন পাতলা আসবে। ত, তা, ত, তা। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন এরপরটি কি, আমরা কি জানি, হা। এটা কি হলকের মধ্যগান হতে, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আরেকটা কি, হা, হলকের শুরু হতে। তাহলে একটা হচ্ছে হা, আরেকটি হা। এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হয়, ম্যাক্সিমাম মানুষেরই, যারা কোরআন নতুন শিখতে যাচ্ছে, এদের এই ভুলটা সবচেয়ে বেশি হয়। এরা দেখা গেছে যে ম্যাক্সিমাম জায়গায় হায়ের জায়গায় হা বলে আর হায়ের জায়গায় হা বলে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এইজন্য এই মাখরাজটা খুব ভালোভাবে সবার ইয়াদ রাখা চাই। তো যখন এই চিহ্ন থাকবে তখন আমরা কি বলবো, হা, অর্থাৎ হলকের মধ্যখান হতে উচ্চারিত হবে, একটু পাতলা আওয়াজ, পাতলা সাউন্ড বের হবে, হা। আর যখন আমরা এটা উচ্চারণ করবো, হা, হা। তাহলে সবাই একবার বলেন,
হা ha, হা ha, হা 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 ha, 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 হা 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 হা। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর দেখেন এখানে কি বলা আছে, এই যে জিম, আমি কিন্তু প্রত্যেকবার আপনাদেরকে গত ক্লাসেও কিন্তু এই জিম শিন ইয়া এই 3টি হরফ যখন আপনারা উচ্চারণ করেছেন, আমি কিন্তু প্রত্যেককে বলছি ভাই একটু মজবুত করে বলেন, একটু শক্তি শক্তি নিয়ে বলেন, তাই না? গত ক্লাসে কিন্তু আমি এটা বারবার বলছি, সবাইকে কম বেশি বলছিলাম। এই জন্য কি বলা আছে যে এই জিম এগুলো যখন আসবে, যা এইগুলো একটু শক্ত করে এবং মজবুত আওয়াজ দিয়ে পড়তে হবে। কেমন? যা, জিম, যা, জিম, যা। বলেন। ja, si, আপনারা কি আরো বেশি নরম হয়ে গেছেন? জিম। আমি বলতেছি শক্ত হইতে, ও আপনারা আচ্ছা দেখি সব নরম হয়ে গেছেন। জি জিম, যা, জিম যা জিম, যা, জিম যা জিম যা jim, za, যা না, যা, যা। জিম jim, জিম যা মাশাআল্লাহ। জিম জিম যা ঝা হুম, জিম ঝা জিম ওকে। ঝা আর আরো মজবুত করতে হবে, যা, যা যা। যা 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 কারেক্ট, কারেক্ট। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এরপর দেখেন এইট এখন আচ্ছা, ওই যে জায়গাটা বলা আছে যে দেখেন জিম শক্ত মজবুত আওয়াজে যেমন জিম, আর যা ওই যে পাখির মতো ফিস ফিস আওয়াজ করে, এরকম। হ্যাঁ, যা, যা। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি জিম এবং যা কিভাবে উচ্চারণ হয়। এরপর এতক্ষণ তো আমরা শক্ত ছিলাম, এখন একটু সবাই নরম হই। এটা কি? যা, পাতলা ও নরম উচ্চারণ। যা। যা যা হ্যাঁ, za, যা যখন বলবো সেটা পাতলা হবে, কিন্তু যখন জ বলবো একটু মুদ্রা উচ্চারণ ঠিক প্রথমটার মতো, ত, তা। এটা জ, তা। যা। তা তাহলে এই দুইটা আমরা একসাথে প্র্যাকটিস করি তো সবাই। ত, তা, জ জ, to, তা ত তা তো তা জাল একসাথে। হ্যাঁ, জ একসাথে। না না, আবার বলি আমি, দেখেন আমারটা ফলো করেন, একসাথে বলেন। ত, তা, জ, যা, ত, তা, জ, যা। তো তা to, জ তা ত to, তাহলে ta, একটা মোটা একটা পাতলা, একটা do, ত মোটা একটা za, পাতলা। তা তো তা জ জ যা যা ত তা জ যা ত তা জ যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আবার একটা কি পাতলা উচ্চারণ, এটা কি? কাফ। কাফ কাফ, কাফের মাখরাজটা মনে আছে কাফ কারো? কাফ কাফ হচ্ছে যে খালি জায়গা জি তাল জিহ্বার তালুর জিহ্বার খালি জায়গা থেকে একটু আগ বাড়িয়ে চালু করতে লাগে। বুঝতে পারি নাই, আবার বলেন তো দেখি কার মনে আছে। জিহ্বার গোড়া থেকে একটু আগ বাড়িয়ে তালুর সাথে লাগিয়ে। আরে কাফ জি, কাফ জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো জিহ্বার আগা থেকে একটু আগে বাড়িয়ে। হ্যাঁ, জি ওকে। জিহ্বা আগা না, কাফ সরি, জিহ্বার গোড়া থেকে একটু গোড়া আগে থেকে বাড়িয়ে। জি সবাই তো যাই হোক, তো আমাদের উচ্চারণটা কাফ হবে কি? কাফ, কাফ কাফ। কাফ কাফ আরেকটি কি? কাফ অফ অফ, কাফ অফ অফ, অফ অফ। অফ কাফ তাহলে অফ একটি কাফ অফ, কাফ, অফ, অফ কাফ, কাফ অফ, অফ অফ কাফ, কাফ কাফ অফ, অফ কাফ। অফ কাফ অফ 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 কাফ অফ অফ কাফ অফ কাফ অফ কাফ ওকে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকে ধরবো, আগে পড়াটা শেষ করি তারপর। তো এই জন্য সবাই সঠিকভাবে পড়ার চেষ্টা করেন। আচ্ছা, এরপর কি?
জিহ্বার আঘাত থেকে পাতলা আওয়াজ, একদম নরমাল। দাল, দাল, دال 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 মাশাআল্লাহ। dal, আচ্ছা, dal, দাল দাল এটা সহজ। ডাল, এটা সহজ, এটা নিয়ে খুব একটা টেনশন নেই। এরপর বরাবরের মতোই, যেটা আমি সবসময় বলি যে একটু টাফ, বাট একটু বুঝে শুনে পড়তে হবে। এটা কি? দাল। জিহ্বার গোড়া থেকে মোটা আওয়াজ, যেটা ওই যে উপরে মারি দাঁতের সাথে লাগবে। মারি হ্যাঁ, দাও চলে হ্যাঁ। গদ, গদ, গদ। ضاد ضاد dad, ضاد দদ ضاد ضاد দদ মাশাআল্লাহ, দদ। মাশাআল্লাহ। ضاد আচ্ছা, এরপর কি? এরপরটি আমরা এর আগেও পড়েছি 15 নম্বর মাখরাজে, মেবি 15 ba, নম্বর না 16 নম্বর মাখরাজে, 15 নম্বর মাখরাজে ছিল। দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা ba, বা। এরপর কি? দুই ঠোঁটের শুকনো জায়গা হতে বা। মিম, mim, আর দুই ঠোঁট গোল করে ওয়াও। ওয়া ওয়াও ওয়াও জি, ওয়াও ওয়াও ওয়া ওয়া। মাশাআল্লাহ। এরপর কি? কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন, আর কণ্ঠনালীর শুরু হতে হামজা। হামজা। তাহলে একটি হচ্ছে আইন আর একটি হামজা। আইন 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 হামজা হামজা আইন ঠিক, আইন ঠিক দেখেন হামজা। দুই নাম্বারটার মতো। জি জি হায় হলকের মধ্যখান হইতে হা হ্যাঁ, আর হ্যাঁ, হায়ের অর্থাৎ হা এই হলক এবং হা। কণ্ঠনালী দুইটাই কিন্তু সেম। জি জি জি, তো এরপর আইন। দেখেন ইয়া, এটা কি জিহ্বার মধ্যখান বা উপরে তালু হতে ইয়া, ইয়া, ইয়া। জিহ্বার মধ্যখান উপরে তালুর ইয়া সাথে অ্যাড হবে ইয়া, ইয়া। ইয়া 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 ওকে, ইয়া ইয়া মাশাআল্লাহ। ঠিক মতো বলো। এরপর কি? ইয়া সা, নরম এবং সা। পাতলা উচ্চারণ, সা। আরেকটি কি? চিকন উচ্চারণ, তিন সিন, সিন। সিন 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 সিন, তিন সা সিন সা 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 মাশাআল্লাহ। সা সা সদ এবং সিন, সা সিন সিন মাশাআল্লাহ। এরপর মোটা উচ্চারণ, এটি কি? সদ, সদ, sod, sod, সদ sod, সদ sod, সদ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি সদ। প্রথমে বলবো সাদাত ভাইকে, সাদাত ভাই পড়বেন, তারপর আমাদের রকিব ভাই পড়বেন, তারপর আব্দুল্লাহ আল মামুন ভাই পড়বেন, তারপর ইনশাআল্লাহ তানভীর হাসান ভাই পড়বেন। তো ইনশাআল্লাহ। সাদাত ভাই, আপনি ইনশাআল্লাহ শুরু করেন। জি ত তা হা হা জিম ঝা আরো যা, জাল জ যা, ঝা ঝা এরকম এরকম উচ্চারণ করেন। জাল জায়ের মাকরাজটা মনে আছে ভাই? জায়ের মাখরাজ, জায়ের মাখরাজ কে বলতে পারবেন? জিহ্বার আগা দাঁত মানে দেখি কেন মনে আছে। জালের এটা হলো না ঝা জিহ্বার আগা নিচের দাঁতে লাগবে, নিচের দাঁতের গোড়ায়। উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়া ঝা সম্ভব? নিচের দাঁতের গোড়ার সাথে লাগবে। হ্যাঁ, নিচের দাঁতের গোড়ার সাথে সিনের ঝা সাথে আর কি, সিন ঝা সিনের মতো হওয়ার কথা। সোয়াদ সা, 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 আহ, সা, ঝা সা। ঝা ঝা
তারপরটা হচ্ছে জাল, জ, কাফ, কফ, দাল, গদ, বা, মিম, জি পড়েন ইনশাআল্লাহ, আমার ইন্টারনেট প্রবলেম ছিল একটু। সাদাত ভাই পড়তেছিলেন? হ্যাঁ জি। ওকে, আপনি আবার না, পড়েন। আবার শুরু করি, জি আবার পড়েন। শুরু থেকে। দুঃখিত, হ্যাঁ আমার ইন্টারনেটের প্রবলেম ছিল একটু। জি। ত, তা, হা, হা, জিম, ঝা, যা, জাল, যা। জ, ঝা, এরকম এরকম বলেন যা, আমার সাথে, এরকম উচ্চারণ করেন তো দেখি। যা। সা। হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা আপনার একটু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবেন কেমন। এই হরফটা কিন্তু আপনার হচ্ছে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক। জি তারপর জি। এটা বলেন। জাল, জ, কাফ, কফ, অফ, দাল, অফ, আরেকটু। অফ। গদ, কফ, 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 ওকে, ঠিক আছে। দাল, গদ, গদ, বা, মিম, ওয়াও, আইন, হামজা, ইয়া, সা, সিন, সদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে আরেকজন পড়েন ভাই, যার পড়া ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, তা, হা, হা, জিম, জা, আরে আরো মজবুত করতে হবে। যা। জা, জা, হুম, হুম। জা, জাল, জ, ও, জ, জাল, জাল, জ, কাফ, জাল, কফ, দাল, দদ, বা, মিম, ওয়াও, আইন, হা, এটা হা না, ইয়া, এটা হামজা। হামজা, ইয়া, সা, সিন, সদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর কার ছিল পড়া? সাদুদ ভাই হয়ে গেছে। এরপর এখন এইমাত্র কি পড়েছেন, রকিব ভাই? জি ভাই, আমি পড়ছি মাত্র। ওকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা এরপর আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে যাব। আব্দুল্লাহ মামুন ভাই আমাদেরকে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, তা, হা, হা, জিম, জা, জাল, জ, কাফ, কফ, দাল, দদ, বা, মিম, ওয়াও, আইন, হামজা, ইয়া, সা, সিন,
صاد মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ভাই। এরপর পড়বেন আমাদের তানভীর ভাই। بسم الله الرحمن الرحيم. طا تا حا ها جيم زا ذال ظا كاف قاف دال ضا واو এটা با ضاد sorry دال ضاد واو با বা ওকে ميم عين همزة يا صاد سين ثا ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর পড়বেন আমাদের শিহাব সরকার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত তা আইন সরি হা হা জিম জা জাল এটা জাল, জল না, জাল। জাল জি। জাল জ জ, জ না, জ। ল জ কাফ কফ দাল দদ বা মিম ওয়াও আইন হামজা ইয়া সা সিন সদ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো আমি আরেকবার নিজে পড়ে দিচ্ছি, বাকিরা আপনারা পড়াটা শুনেন, তারপর নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে ত তা হা হা জিম জা জাল য কাফ কফ দাল ضاد বা মিম ওয়াও আইন হামজা ইয়া সা সিন সদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আশা করি প্রত্যেকে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার আরেকবার মাখরাজটি দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা 14 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত প্র্যাকটিস করেছি। তো 14 নম্বর মাখরাজটি ছিল যে সামনের উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগিয়ে ফা ফা একদম নরমালি সামনের যে আমার দুটি দাঁত, সেই দাঁতগুলো আমি নিচের ঠোঁটের সাথে লাগাবো আর উচ্চারণ করব ফা। এরপরে মাখরাজটি ছিল 15 নম্বর মাখরাজ। সেখানে 3টি হরফ ছিল, তার মধ্যে ক উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটে বেজে জায়গা থেকে উচ্চারিত হয় বা। একদম নরমাল ঠোঁট সাধারণভাবে রাখবো আর ভিজে জায়গাতে উচ্চারণ করব বা। با এরপর খ নম্বরে কি উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়। তো আমরা কি করব, ভিজা জায়গাটা একটু ভিতরে নেব, এরপর শুকনো জায়গা থেকে আমরা একসাথে মিলিত করে উচ্চারণ করব মিম মিম। এরপর গ নম্বরে ছিল কি যে ঠোঁট উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যকার গোলাকার হয়ে ফাঁকা হয়। তো আমি বলেছিলাম সবাইকে যে ওয়াওটা যখন উচ্চারণ করব প্রথমে তোমার ঠোঁটটা একটু অনেকটা সার্কেলের মতো থাকবে ছোট, এরপরে কি হবে হঠাৎ করে বড় সার্কেল বানাবো, এরপর আবার ছোট সার্কেল বানাবো। ওয়াও ওয়াও। এই হলো 3টি মূলত 15 নম্বর মাখরাজ পর্যন্তই আমাদের মূল মাখরাজ, অর্থাৎ হরফের যে সমস্ত মাখরাজটা। 16 এবং 17 নম্বর যে মাখরাজটা এখানে বলা হয়েছে, এখানে 2টি রুলস এর কথা বলা হয়েছে। একটি হলো মাদ, এই যে এখানে মাদ, আর আরেকটি হচ্ছে গুন্না। সো এই 2টি রুলস মূলত এখানে অ্যাড করা হয়েছে। তো আপনাদেরকে জাস্ট বোঝার সুবিধার্থে এখানে বলা হয়েছে যে
এখানে কি বলা হয়েছে, মুখের ভেতরে খালি জায়গা থেকে মাদের 3টি অক্ষর উচ্চারিত হয়। মাদের অক্ষর যে আমি বলেছিলাম প্রত্যেককেই যে এখানে যে 3টি হরফ আছে, খালি আলিফ, ওয়াও এবং ইয়া, এই 3টি আমাদের মাদের হরফ। কারণ আমি এর আগে বলেছিলাম যে এক আলিফ মাদ 3 প্রকার। যে জবরের পরে খালি আলিফ থাকলে আমাকে এক আলিফ টেনে পড়তে হবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও থাকলে আমাকে এক আলিফ পড়তে হবে, এবং জেরের পর জজমওয়ালা ইয়া থাকলে আমাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এই জন্য এই 3টি হরফকে মাদের অক্ষর বলা হয়। তো এই 3টি অক্ষর আমরা যখন উচ্চারণ করবো, এটা ভিতর থেকে উচ্চারিত হবে। আলিফ, ওয়াও, ইয়া নরমালি আমরা যেভাবে শিখেছি এভাবে আমরা উচ্চারণ করব। ওয়াও ইয়া। জি। আর এখানে একসাথে এক্সাম্পল দেওয়া আছে একটি, যে নুহিহা, নুহিহা, যে পেশের পর জজমওয়ালা ওয়াও যখন থাকবে সবসময় এক আলিফ টেনে পড়তে হবে। জেরের পর যখন জজমওয়ালা ইয়া থাকবে তখনও এক আলিফ টেনে পড়তে হবে, এবং জবরের পর যখন খালি আলিফ থাকবে তখন আমাকে এক আলিফ টেনে পড়তে হবে। তো এই জন্য এখানে এভাবে পড়বো আমরা, নুহিহা, 3টাকে আমাদের এক আলিফ করে টেনে পড়তে হবে। তো এই ছিল আমার 16 নম্বর মাখরাজ। আর 17 নম্বর মাখরাজটি হলো গুন্না, বাট গুন্নাটা হচ্ছে নাকের বাসি হতে, অর্থাৎ নাকের ভিতর থেকে আমাকে গুন্নাটা করতে হবে। তো যখন এরকম থাকবে যে জজম তারপরে তা, তখন আমাকে কি জজম এটা মাথায় রাখতে হবে, যে নুন সাকিন জজম। এই চিহ্নটাকে আমরা জজম বলবো অথবা সাকিন বলবো। যাহাই জজম তাহাই সাকিন, দুইটি এক। অনেকে জজম বলে, অনেকে সাকিন বলে। তো যখন নুন সাকিনের পর আমার ইখফার 15টি হরফ আছে, তার মধ্যে তা একটি হরফ, যখন ইখফার 15টি হরফের একটি হরফ আসবে তখন আমাকে গণনা করতে হবে। তো গণনা কি, ইখফা কি, ইদগাম কি, ইদগামে বাগুন্না কি, ইদগামে বেলাগুন্না কি, এগুলো সব আমাদের ডিটেলস পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে বলা হয়েছে যে যখন এই গুন্নাটা আমরা উচ্চারণ করব তখন গুন্নাটা কি নাকের বাসি হতে উচ্চারিত হবে। যেরকম যদি আমি পড়ি তাহলে এরকম আমাদেরকে করতে হবে, আংতা, আংতা। এই যে আমি আং বললাম, এই যে গুণনাটা করলাম, একটু ধরে রাখলাম, এই গণনাটা আমাকে আসতে হবে কি নাকের ভিতর থেকে গণনাটা করতে হবে, আং তা। এরপর মেয় জুইন, মেয় কুতুবিন, এভাবে আমাকে গণনা করতে হবে। সো এই ছিল 17 নম্বর মাখরাজ। আপনাদেরকে গুণনা সম্বন্ধে একটু বলা হয়েছে এখানে, আর 16 নম্বর মাখরাজে মাদ সম্বন্ধে বলা হয়েছে, যদিও আমাদের মাদ এবং গুণনা নিয়ে বিস্তারিত ক্লাস আছে ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পাশাপাশি আমরা এখানে একটা বিষয় বলা আছে যে বিশেষ দ্রষ্টব্য, যে ওয়াজিব গুন্না নুন সাকিন ও তানবিনের পরে নুন থাকলে এবং মিম সাকিনের পরে মিম থাকলে তা নুন 9 নং মাখরাজ যা বলা হয়েছে ও মিম অর্থাৎ 9 নং মাখরাজ থেকে গুন্না করতে হয়। তো এগুলো আমরা ইনশাআল্লাহ বাকি অন্যান্য গুন্না সমূহ 17 নং মাখরাজ অনুযায়ী নাকের বাসি থেকে আদায় করতে হয়। তো এইগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, যার কারণে এগুলো এই 4টি লাইন নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ এই 4টি লাইন এগুলো আমাদের ডিটেলস দেওয়া আছে ইনশাআল্লাহ পরবর্তীতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে যেটা, সেটা হচ্ছে যে হরফের উচ্চারণের পার্থক্য। এটা কিন্তু সবারই খুব মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং বিশেষ আমি অনেকেই দেখছি যে যারা হা এবং হায়ের ক্ষেত্রে অনেক সময় পেস লাগিয়ে ফেলে, উচ্চারণ হবে হা, উচ্চারণ করে হা, আবার এক জায়গায় উচ্চারণ করতে হবে হা, উচ্চারণ করে হা। তো এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে। এই পেজটা আমি মনে করি যে সবার খুব ভালো করে মাথায় রাখা দরকার, বিশেষ করে উচ্চারণের পার্থক্যটা বোঝা দরকার, প্লাস সঠিক উচ্চারণটা করা দরকার। এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আমি মনে করব যে ইনশাআল্লাহ আপনাদের কোরআন সহিহ পড়া থেকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট টু লাস্ট এই যাবৎ যা পড়া হয়েছে, বা মাখরাজ নিয়ে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে আমরা আর লম্বা করব না ক্লাস, অলরেডি 11:30 বেজে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আলহামদুলিল্লাহ আমাদের মা ক্লাস শেষ হয়ে গেল। তো আমি আগেই বলেছিলাম যে কোরআন অর্থাৎ তাজবিদ সঠিকভাবে পড়ার জন্য বা কোরআনটাকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমাদের মাখরাজটা খুব ইম্পর্টেন্ট। তো মাখরাজটা আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে।
তো আজকের পর থেকে আমরা যখনই কোরআনের কোন একটা আয়াত তেলাওয়াত করব, আমি আশা করি যে ওই আয়াতটা তেলাওয়াত করার সময় সবার আগে আমরা চেষ্টা করব ওই আয়াতের হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করার জন্য। জবর জের পেশ বা টান বা গুন্না এগুলো হয়তো আমার অন্য জিনিস হতে পারে, হয়তো এগুলো সম্বন্ধে এখন আমার পরিপূর্ণ জ্ঞান নাই, হয়তো সামনে ক্লাস করলে এগুলো আসবে, কিন্তু অ্যাটলিস্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে যাতে করে আমার ভুল না হয় এটা সবাই আমরা মাথায় রাখবো এখন থেকে। কারণ আমি জানি প্রত্যেকটা হরফ কোন জায়গাতে উচ্চারিত হয়, এজন্য এটা আমি সবার আগে মাথায় রাখবো। বাদ বাকি যে কোথায় টান দিতে হবে, কোথায় গুণনা করতে হবে, কোথায় কলকলা করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ ধারাবাহিক আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের টোটাল ক্লাস। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই নোট করে রাখবেন। আমাদের পরবর্তী ক্লাসে শুরুতেই যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, নাকি আপনাদের প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ, তারপর আমাদের যথারীতি ক্লাস আমরা শুরু করব। সো আমরা ক্লাসের শেষের যে দোয়াটা আছে সবাই এই দোয়াটা আমরা সবাই পড়ি একসাথে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা দোয়া। আমি সবসময় বলি যে যে কোনো মজলিস শেষ করার সময় আপনার এই দোয়াটা পড়বেন, সেটা কোরআনের ক্লাস হোক বা কোনো বয়ান হোক বা কোনো দুনিয়াবি কোনো মিটিং হোক, যাই হোক এই দোয়াটা যে কোনো মজলিস শেষ করে আপনারা পড়বেন। কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই কোনো ক্লাসের ভিতর, হ্যাঁ, যদি আমরা আসলে কোরআনের হক অনুযায়ী যদি আমরা না পড়তে পারি বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকে আমরা পড়ি একসাথে, আমি একটি একটি করে পড়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে এটা পড়ার চেষ্টা করেন আর চেষ্টা করবেন সবাই এটা মুখস্থ করার জন্য দোয়াটা। তো সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু أشهد আল্লা أن ইলাহা لا إله আশহাদু না আশহাদু আশহাদু আল্লা أشهد ইলাহা أن لا আশহাদু ইল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা أنت আস্তাগফিরুকা আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু وأتوب ইলাইক। إليك ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর প্রত্যেকেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা চেষ্টা করবেন অন টাইমে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য, যাতে করে ইনশাআল্লাহ আমাদের আর লেট না করতে হয়। আজকে অলরেডি আমরা 10 মিনিট সবার জন্য ওয়েট করেছি, তো এরকম যেন আর না করতে হয়, তো সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো আমাদের হোস্ট যদি কিছু বলার আর থাকে বলতে পারেন ভাই। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মাইনুল ইসলাম ভাইকে। আসলে আমরা যদি সময় মতো জয়েন করি তাহলে কিন্তু সবার জন্যই জি জি বিষয়টা, যারা জি আগে থেকে জয়েন করেন তাদের অনেকক্ষণ জি ওয়েট করতে হয়, যেটা তাদের জন্য কষ্টকর। তো আমরা আগামী ক্লাস থেকে চেষ্টা করব একদম জাস্ট টাইমের 2-1 মিনিট আগে অথবা 5 মিনিট আগে যুক্ত হয়ে যাতে জাস্ট টাইমে ক্লাসটা শুরু করা যায়। তো ইনশাআল্লাহ আগামী শনিবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে জি পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন জি এবং এই কোরআন শেখার প্রক্রিয়ার মাঝেই রাখুন। সামনে যেহেতু রমজান মাস আর মাত্র 20 রমজান দিন মাস, জি বাকি, জি আমরা যেন রমজানের প্রস্তুতি আ এখন থেকেই শুরু করতে পারি কোরআনের এই কোর্সটা করার মাধ্যমে, এবং কোরআনের সাথেই যেন আমরা পুরো রমজানটা কাটিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের ক্লাস আমিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।